দেশের মানুষের দুঃখ দুর্দশা ও সমস্যা নিয়ে আগামী ৩ আগস্ট দেশবাসীর সামনে দলীয় ইশতেহার তুলে ধরবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইশতেহারে পুরো দেশের সমস্যা ও নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে। মানুষ আসতেছে আমাদের পথসভায়, পদযাত্রায়, তাদের আশা আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ তারা চেয়েছিল সেই সকল প্রত্যাশা নিয়ে একটা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে তাদের প্রত্যাশা, আস্থা তারা ব্যক্ত করতেছে। কঠিন জবাব পাবেন তো, ছাড় দিবে না, এটা ছাড় দিবে না। ছাড় দিছে শেখ হাসিনাকে। চিন্তা করে দেখেন তো, পতন কখন থেকে শুরু হয়েছিল? রাজাকারের নাতি পুতি বলার পর থেকেই তো ওনারা বলছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে, কোথায় কোথায় বাংলা ছাড়। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সকলেই ভালো নাই। দেশে উচ্ছৃঙ্খল রাজনীতি বিরাজ করছে। কে কাকে মারবে, কে কাকে ধরবে, কে কার রাজনীতি দলকে নোংরাভাবে উপস্থাপন করতে পারবে, এটাই বাংলাদেশে এখন প্রচলিত হয়ে গেছে। গতকালকে আমি একটি প্রতিবাদ করেছিলাম। ব্যবসায়ী, বাঙালি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ধর্মহীন আর পেশাহীন রাজনীতিবিদদের কখনো ভোট দেবেন না এবং নেতা মানবেন না। বিকজ মনে রাখবেন, ধর্মহীন এবং পেশাহীন রাজনীতিবিদরা আমাদের সমাজের ক্যান্সার। এই যে ছেলেটা পাথর মেরে একটা মানুষ খুন করলো, এখন বিএনপির তো আরো নেতাকর্মী আছে, কয়জন তার মতো পাথর মেরে এরকম আরো মানুষকে খুন করছে। আবার একই সময় বিএনপির যুবদলের একটা নেতাকে তো খুলনাতে খুন করা হয়েছে। বিএনপিও তো খুনের শিকার হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকী। আপনারা জানেন, গত বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল বিতর্ক, লড়াই। এবং আপনারা জানেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে বিএনপি এবং এনসিপি, জামাত এবং আপনারা জানেন আওয়ামী লীগ, শেখ হাসিনা, যদিও এখন তাদের নাম নেওয়াই এক প্রকার দেশের জন্য বিপজ্জনক, যেহেতু তাদের ইতিমধ্যে সংগঠন থেকে শুরু করে সবকিছু একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই যে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা। তাই আমি আর বিষয়টা নিয়ে ভিডিওটা বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই যদি আপনাদের সময়টা যাতে আর বেশি দীর্ঘ করতে না হয়, তা আমরা মূল আলোচনা চলে আসছি। তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো তো আছেন, প্লিজ এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক, আর বেশি কথা না বলে আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। দর্শকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখে আপনার মতামত জানাবেন। দেশের মানুষের দুঃখ দুর্দশা ও সমস্যা নিয়ে আগামী ৩ আগস্ট দেশবাসীর সামনে দলীয় ইশতেহার তুলে ধরবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইশতেহারে পুরো দেশের সমস্যা ও নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার 15তম দিনে ভোলায় যাত্রাপথে এসব কথা জানান নাহিদ। বলেছেন, জুলাই পদযাত্রা এখন পর্যন্ত সব জেলাতেই অপ্রত্যাশিত সাড়া পাচ্ছে এনসিপি। নতুন রাজনৈতিক দলের কাছে মানুষ তাদের প্রত্যাশা ব্যক্ত করছে। দুপুর 2টার পর ভোলা প্রেস ক্লাব চত্বর এলাকায় এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এই কর্মসূচি উপলক্ষে একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে, ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। আর জাতীয় নাগরিক পার্টি ভোলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে কেন্দ্রীয় স্থানীয় নেতারা অংশ নেবে। মানুষ আসতেছে আমাদের পথসভায়, পদযাত্রায়, তাদের আশা আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ তারা চেয়েছিল সেই সকল প্রত্যাশা নিয়ে একটা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে তাদের প্রত্যাশা, আস্থা তারা ব্যক্ত করতেছে। ৩ আগস্ট আমরা তো বলছি, মানুষের এই যে নানান দুঃখ দুর্দশা, সমস্যা সব কিছু নিয়ে আমরা ইশতেহার তৈরি করব, যেখানে পুরো বাংলাদেশের যেই সমস্যাগুলো রয়েছে এবং নতুন বাংলাদেশের রূপরেখা আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে তুলে ধরবো। সেখানেই সকল বার্তা উল্লেখ থাকবে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ভোলায় আছেন সহকর্মী জুয়েল সাহা বিকাশ, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। জুয়েল, আমরা যেমনটি জানি যে দুপুর 2টার পরে তো পদযাত্রা কর্মসূচি সেখানে শুরু হবার কথা রয়েছে, পথসভা শুরু হওয়ার কথা রয়েছে, একটি মঞ্চও প্রস্তুত হয়েছে। আমাদেরকে সবশেষ আপডেটটুকু জানাবেন। আপনি যেমনটাই বলছিলেন, ভোলায় কিন্তু এনসিপির কিন্তু 2টি প্রোগ্রাম রয়েছে, একটি হলো পথসভা এবং একটি হলো পদযাত্রা। তো বরিশাল থেকে কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু রওনা করেছেন সকালে, এবং ভোলার সদরের খুব কাছাকাছি কিন্তু তারা চলে আসছে। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে তারা শহরের খুব কাছাকাছি চলে আসছে, এবং তারা কিন্তু শহরের যে বাংলা স্কুল মোড় রয়েছে সেখানে এসে কিন্তু তারা পদযাত্রা করবেন, এবং বাংলা স্কুল মোড় থেকে তারা নতুন বাজার হয়ে এই যে প্রেস ক্লাব যে চত্বর রয়েছে সেখানে এসে কিন্তু তারা পথসভা করবেন, এবং সেখানে কিন্তু যে কেন্দ্রীয় যে নেতারা রয়েছে তারা কিন্তু বক্তব্য রাখবেন। বিশেষ
করে কেন্দ্রীয় যে আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু তারা বক্তব্য রাখবেন। এবং এই এনসিপির যেই প্রোগ্রাম, এই প্রোগ্রাম উপলক্ষে কিন্তু ভোলার যেই বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এনসিপির নেতৃবৃন্দ কিন্তু এই সভাস্থলে কিন্তু চলে আসছে। তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু এক প্রকার উৎসব বিরাজ করছে এবং তারা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন যে তাদের যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা আসলে তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই বক্তব্য শোনার জন্যই তারা কিন্তু অপেক্ষা করছেন। হয়তো কিছুক্ষণ মধ্যেই কিন্তু তারা এই সভাস্থলে চলে আসবেন এবং ঠিক সভাস্থলের পিছিয়ে কিন্তু তাদের গাড়ি বহর কিন্তু নামবেন এবং গাড়ি বহর থেকে তারা পদযাত্রা শুরু করবেন। বাংলা স্কুল মোড় হয়ে কিন্তু তারা নতুন বাজার হয়ে ঠিক এই যেখানে রয়েছে প্রেস ক্লাব চত্বর সেখানে এসে কিন্তু তারা পথসভা করবেন এবং ঠিক দুপুর 2:30টার মধ্যে কিন্তু পথসভা শুরু হওয়ার কথা রয়েছে। নুসরাত দৃষ্টি। বেশ বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ জুয়েল। আপনারা ইতিমধ্যে যে ভিডিওটা দেখেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল। এরপরে যে ভিডিওটা দেখবেন এটার মাধ্যমে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বর্তমান চলমান রাজনীতি নিয়ে। চলেন আমরা একটু দেখি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সকলেই ভালো নাই। দেশে উচ্ছৃঙ্খল রাজনীতি বিরাজ করছে। কে কাকে মারবে, কে কাকে ধরবে, কে কার রাজনীতি দলকে মানে নোংরাভাবে উপস্থাপন করতে পারবে, এটাই বাংলাদেশে এখন প্রচলিত হয়ে গেছে। গতকালকে আমি একটি প্রতিবাদ করেছিলাম। ব্যবসায়ী, বাঙালি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখানে দুজন বিএনপির কর্মী ছিলেন, আরেকজন ড্রাইভার ছিলেন, তারা রাজনীতি ছাড়া। এই বিষয়ে আমরা কিন্তু প্রতিবাদ করেছি। যারা বিএনপির সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর সাহেবেও এবং আইনের প্রতি এবং তাদের কঠোর সাজার জন্য উনি আহ্বান জানিয়েছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও সেই হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে সর্বোচ্চ সাজা মানে আইনের সর্বোচ্চ সাজা যেন হয় সেটারও উনি প্রস্তাব রেখেছেন। আপনারা জানেন বিএনপি অল্প চুল পরিমাণও যদি কেউ উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি করে, দলের ভাবমূর্তি নষ্ট করে, কাউকে বিএনপি কিন্তু ছাড় দেয় নাই। বিএনপি এই পর্যন্ত 16 বছরে প্রায় 26 থেকে 27 হাজার নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করেছে। এই 26 থেকে 27 হাজার নেতাকর্মী অন্যান্য দলের এতগুলো সমর্থনও নাই যে বিএনপি যে ধরনের মানুষকে মানে দল থেকে বের করে দিয়েছে এবং সবাইকে আইনের শপথ করেছে, আইন যা ভালো মনে করে তাই করবে। আমরা কোনো হত্যার পক্ষে নই। আপনারা জানেন এই ঢাকার ব্যবসায়ীকে হত্যার একদিন আগেও খুলনাতে একজন যুবদল নেতাকে জবাই করে হত্যা করা হয়েছে, মানে খুন করা হয়েছে, হাত পায়ের রগগুলো কেটে দেওয়া হয়েছে। শুনেছি এটা জামাতে ইসলামের লোকেরা করেছে। তো ওইটাকে দামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু করা হচ্ছে। বাংলাদেশে একটার পর একটা ইস্যু, একটাকে দামাচাপা দিতে গেলে আরেকটা ইস্যু তৈরি করা হয়। তো আমরা সেদিকে না যাই। একটি ব্যক্তিকে হত্যা করা হয়েছে, আমরা সারা বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদ করেছি। আপনারা জানেন যে আমরা কোনো কিছুতে বসে নেই, প্রতিবাদ করছি। এবং ওই যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, আমরা চাই দ্রুত ওই 4 জনকে ফাঁসি দেওয়া হোক, দ্রুত ক্রসফায়ার করা হোক। কারণ এই হত্যা আমরা কখনোই মেনে নেব না। আইন যারা হাতে তুলে নিবে তারা রাষ্ট্রের সংবিধান মানে না, রাষ্ট্রকে সম্মান করা, তারাও এই দেশে বসবাস করা বা বেঁচে থাকার কোনো অধিকার তাদের নাই। যাকে হত্যা করা হয়েছে তাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু যারা হত্যা করেছে তার পরিবারের শান্তির জন্য হলেও, ভুক্তভোগীর পরিবারের শান্তির জন্য হলেও তাদেরকেও কঠিন আইনের আওতায় আনতে হবে এবং তারা যেন ওই পরিবার যেন চলতে পারে, তাদের সয় সম্পত্তি সরকার প্রুফ করে তাদেরকে যেন হস্তান্তর করা হয় এবং যারা হত্যা করেছে তাদের যেন কোনো ক্রমে যেন রায় না পায়। আর আমরা বাংলাদেশে দেখছি তারা বিএনপি থেকে তারা বহিষ্কার হওয়ার পরেও বিএনপির বিরুদ্ধে মিছিল করছে। আবার এদিকে ছাত্রদলও প্রতিবাদ জানাচ্ছে, বিএনপিরও প্রতিবাদ জানাচ্ছে, আবার বিএনপির বিপক্ষেও কিন্তু প্রতিবাদ জানাচ্ছে, মানে তারেক জিয়ার বিপক্ষে স্লোগান দিচ্ছে। তো এগুলো তো নোংরা রাজনীতি ছাড়া কিছু না। দেশের মানুষ কিন্তু ভাই বুঝে যে কোনো কিছু হলেই ছাত্ররা রাস্তায় নেমে যাচ্ছে, মানে ছাত্র শিবিরের রাস্তায় নেমে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে ছাত্রদলের লোকের ঠাঁই নাই, এই নাই সেই নাই, মানে বিশ্ববিদ্যালয়টাও এরকম একটা পর্যায়ে চলে গেছে। তো আজকে এই লাভবানটা কারা হবে? এই যে আওয়ামী লীগ বিতাড়িত সারা বাংলাদেশের মানুষ, সমস্ত দলের লোকেরা প্রতিবাদ করে আওয়ামী লীগকে ধ্বংস করা হয়েছে, আওয়ামী লীগ পরাজিত করেছে, তারা দেশ থেকে পালিয়ে গেছে। এখন আপনারা লাগতেছেন বিএনপিকে। আর বিএনপি হচ্ছে আটলান্টিক মহাসাগরের মতো একটি দল। এক কলসি পানি উঠালে বিএনপির কিন্তু কোনো কিছু হবে না। এরকম 26,000-27,000 লোক বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে। এরকম যদি 1 লক্ষ লোক যদি বিএনপি থেকে বহিষ্কার করা হয়, বিএনপি কিন্তু চুল পরিমাণ কোনো কিছু কমবে না। জনগণের সামনে যত কিছুই করুক না কেন যে বিএনপি এই করছে সেই করছে, চাঁদাবাজি করছে, চাঁদাবাজির পক্ষে বিএনপি নয়, যারা করছে সাথে সাথে বহিষ্কার এবং সবাইকে আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাহলে বিএনপির দলের ভাবমূর্তি নষ্ট হবে কেন? কোনো একটি মহল ইন্দুল ঢুকিয়ে ব্যক্তির পার্সোনাল ইস্যুগুলো দলের মধ্যে ঢেলে দিচ্ছে, যাতে দলের ভাবমূর্তি নষ্ট, জনগণ যেন ডাইভার্ট হয়ে অন্য কোনো নতুন দলে যেন সংযুক্ত হতে পারে। গণতন্ত্র দেশ, যাক, রাজনীতি করার অধিকার সকলেরই আছে, কিন্তু একটা ইস্যুর জন্য আরেকটা ইস্যু ডাকা হবে সেটা কিন্তু জনগণ ভালো চোখে দেখছে না। আওয়ামী লীগ কিন্তু একটা পর একটা ইস্যু তৈরি করতো, ওই হত্যা, খুন, গুম, এই রেলে আগুন, ওই ট্রেজারিতে আগুন, কয়লা এখানে আগুন, বাড়িতে আগুন, ফ্যাক্টরিতে আগুন, বিভিন্ন জায়গায় আগুন, ওইটা ধ্বংস মানে ওইটাকে দামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু তৈরি করতো। তো আপনারা কিন্তু বাংলাদেশে কিন্তু সেগুলোই করছেন। নির্বাচন যত দেরি হবে, জবাবদিহিতা সরকার যতদিন উপস্থিত না থাকবে ততদিন আইন শৃঙ্খলা ঠিক থাকবে না। মানুষ বেপরোয়া হয়ে যা খুশি তাই করবে, কারণ দেশে আইন নাই।
কারণ দেশে কোনো রাজনৈতিক সাপোর্ট নাই বা রাজনৈতিক কোনো নাই, যে যেমনি পারতেছে হ্যাডম দেখাতেছে, ও আমি তো অমুক দলের, জামাত ইসলাম বলবে আমি তো আগামীতে ক্ষমতা আসবো, এনসিপি বলবে আমি তো আগামীতে ক্ষমতা আসবো, ইসলামী আন্দোলন বলতেছে তারা 300 আসন পাবে, নাগরিক পার্টি বলতেছে তারা 300 আসন পাবে, বিএনপি বলছে তারা ক্ষমতা আসবে, সবাই মানে ক্ষমতায় আসতেছে। তো যে যেমনি পারতেছে প্রশাসনকে ব্যবহার করতেছে, যে যেমনি পারতেছে হত্যা, খুন, গুম, রাহাজারি সবকিছু করতেছে। চাঁদাবাজি কি শুধু বিএনপি করছে, জামাত করছে না, শিবির করতেছে না, এনসিপি করতেছে না? কয়টা লোক আপনারা বহিষ্কার করছেন? কয়টা লোক বহিষ্কার? সবাই বুকে হাত দিয়ে বলতে পারবেন? প্রত্যেকটা নেতাকে যদি কোরআন শরীফ ধরে বলা হয় মসজিদে যে আপনারা কত টাকা কামাই করছেন, কত টাকা দুর্নীতি করছেন, কেউ বলতে পারবে? কয়টা লোক বলতে পারবে? আমরা কিন্তু দেশে জানি প্রতিবাদ কিন্তু এমনি করতেছি না, 17 বছর যাবত আমরা প্রতিবাদ করতেছি। বিএনপি যেই পরিমাণ মানুষকে বহিষ্কার করছে, এই ধরনের এতগুলো মানুষ কিন্তু অন্যান্য দলেও নাই। তো একটি মানুষকে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যার প্রতিবাদ আমরা জানিয়েছি এবং তার পরিবারের পাশে যেন সরকার দাঁড়ায়। বিএনপি যাদের কারণে ক্ষতি হয়েছে তাদের সম্পত্তি যেন তাদের মানে সরকার কেড়ে নিয়ে এনে ওদের ভুক্তভোগী যেন দেওয়া হয়। কিন্তু আমি আরেকটা প্রস্তাব রাখছি যে খুলনা যুবদলের প্রকাশ্যে তাকে হত্যা করে তার হাত পা রক কেটে দেওয়া হলো, সেটার বিচার কি আপনারা চান না? সেটা নিয়ে তো আপনারা আন্দোলন করলেন না? সেটা উনি একটা দলের, সেজন্য ওর জীবন আছে, ওর পরিবার আছে, ওই মানে ওই যে লালচাঁদের পরিবার আছে, ওই যুবদল নেতার কি পরিবার নাই? আপনারা এই তত্ত্বাবধায়ক সরকার আসার পর চট্টগ্রামে আপনার ওই যে আপনার ইকসনের গ্রুপ আপনি একজন সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে কুপিয়ে জবাই করে ফেলেছে। কই আপনারা কয়জন লোককে গ্রেফতার করেছেন? ইসকনকে নিষিদ্ধ করেছেন না ইসকনকে বাংলাদেশ থেকে বের করে দিতে পেরেছেন? হত্যা কারো পক্ষে নয়, যে হত্যা করেছে তার বিচার হবে, তাকেই সর্বোচ্চ সাজা দিতে হবে। প্রয়োজনে তার বাপ দাদার সম্পদ বিক্রি করে হলেও ওই খুনি যে ভুক্তভোগী যারা মারা গেছে তার পরিবারের পাশে দাঁড়াতে হবে, রাষ্ট্র দাঁড়াবে, ওই দলের লোক দাঁড়াবে। তাহলে তার মানে কিছুটা হলেও অনুতপ্ত তার পরিবার মানে শীতল হবে বা তার পরিবারের পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকতে হবে। তার ছেলে মেয়েগুলো ছোট ছোট, তাদের ভবিষ্যৎ দেখতে হবে এবং যে হত্যা করেছে তাকে নির্মমভাবে ফাঁসি দিতে হবে, কঠিনভাবে সরকার ফাঁসি দিতে হবে। তো আমি সকলকে বলবো, ব্যক্তির ইস্যু নিয়ে কোনো রাজনৈতিক দলের উপর যেন প্রভাব না পড়ে। এটা কিন্তু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের শাসন না। আওয়ামী লীগের সময় নেতা কর্মীরা হাজার হাজার না মা বোনকে ইজ্জত নষ্ট করেছে, খুন গুম দর্শন করেছে, দুর্নীতি করেছে, প্রকাশ্যে মানুষকে ঘরে থাকতে দেয় নাই। তখন আপনারা কয়টা লোক প্রতিবাদ করেছিলেন? কয়টা লোক আওয়ামী লীগের বিরুদ্ধে নেমেছিলেন? একটা লোকও ভয়ে প্রতিবাদ করেন নাই। এখন দেশে একটা ভালো কিছু আসতেছে, এখন বড় দল হিসেবে বিএনপি দায়ভার হয়ে গেছে। একটা কথা বলেন তো, আওয়ামী লীগ এত একটা শক্তিশালী রাষ্ট্র, তারও কিন্তু 2-3 কোটি কিন্তু ভোটার আছে। এখন যদি বিএনপিকে আপনারা মাইনাস করেন, তারও কিন্তু 2-4-5 কোটি ভোটার আছে। তো আপনারা যে কোনো দল মানে এইভাবে ইনডিল করে জোর করে যদি কেউ সরকার গঠন করে বা তাহলে এই দুইটা আওয়ামী লীগ আমরা বিএনপিকে আপনাদেরকে ছেড়ে দিবে, তাহলে দেশে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি হবে, কেউ শান্তিতে থাকবে না, এই দেশের মানুষ শান্তিতে থাকবে না। আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক। যেভাবে দেশে মানে একটা ইস্যু নিয়ে যেভাবে বাড়াবাড়ি হচ্ছে, মনে হচ্ছে দেশে গৃহযুদ্ধ লাগতেছে। এই লাভবানটা কিন্তু আওয়ামী লীগ হচ্ছে। আওয়ামী লীগ কিন্তু বলবে যে আওয়ামী লীগ থাকতে কিন্তু এই ধরনের হয় না। এখন আওয়ামী লীগ নাই, দেশে অশান্তি শুরু হয়ে গেছে, এটার দায়ভার কে নেবে? সরকার নিবে নাকি যারা এই উচ্ছৃঙ্খল মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিলে মানে বিভিন্ন মানে ইস্যু তৈরি করে বিভিন্ন মিডিয়াতে ছাড়তেছেন, প্রতিবাদ করতেছেন, ফেসবুকে লেখালেখি করতেছেন, কমেন্ট করতেছেন বিভিন্ন যে বিএনপি ক্ষমতা আসার আগেই জনগণ তাদের পরাজিত চায়, জনগণ তাদের পতন চায়? কই ভাই, আমরা তো এগুলো কখনো দেখি না। বিএনপি তো যে কোনো জায়গায় একটা মিছিল করলো 20,000-25,000 লোক একটা জেলাতে হয়ে যায়, সেগুলো কি আপনারা জানেন না? যারা অপরাধ করেছে তাদের সাজা হবে। চাঁদামুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সেটা যে কোনো দলের হোক। আমরা বিএনপি করি বা না করি, দেশের জনগণ যেন শান্তি থাকে, সংবিধান যেন স্পষ্টভাবে যেগুলো জনগণের জন্য বরাদ্দ আছে সেগুলো যেন জনগণ উপভোগ করতে পারে, সেটা যে কোনো রাজনৈতিক দলের হোক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, ছাত্র শিবির হোক, আপনার মনে করেন ইসলামী আন্দোলন হোক, গণ অধিকার পরিষদ হোক, বাম দল ডান দল, যত দল আছে যারা দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হবে, দলের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সেটা কিন্তু সংবিধান বলে না, গণতন্ত্র বলে না। তো প্রিয় দেশবাসী, সবাই লাইভটি শেয়ার দিবেন আর সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে ভালোবাসুন। দেশের চুরি, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি আপনারা এই যে এখন বক্তব্যটা শুনলেন, এটা আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে হয়? কেমন লাগবে বক্তব্যটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা পরবর্তী বক্তব্যটা একটু শুনবো। এটার মাধ্যমে কিন্তু বর্তমান দেশে যে পরিস্থিতি, এটা সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারবো। ধর্মহীন আর পেশাহীন রাজনীতিবিদদের কখনো ভোট দেবেন না এবং নেতা মানবেন না। বিকজ মনে রাখবেন, ধর্মহীন এবং পেশাহীন রাজনীতিবিদরা আমাদের সমাজের ক্যান্সার। এই যে চাঁদাবাজি থেকে শুরু করে লুটপাট, প্রত্যেকটা দলের যারা এই মানুষগুলো যেখানে আছে, these are the problems. সুতরাং this is a high time for bringing changes because this is a planting time, ইংরেজিতে বলে। মানে ওই যে আমরা শস্য রোপণ করার যে সময়টা, এভাবে, কেননা ইন্টারিম গভর্নমেন্ট এই সুযোগটা করে দিয়েছে। এই প্লান্টিং টাইমে যদি ধর্মহীন, মনে রাখবেন 90% ক্ষেত্রে ধর্মহীন রাজনীতিবিদরা অসৎ, 10% ক্ষেত্রে, তাও এটা বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশের ধর্মহীন রাজনীতিবিদরা কখনোই সৎ না। কারণ দর্শক, আশা করি আজকের ভিডিওটা থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বর্তমান চলমান যে রাজনীতি চলতেছে তার ধারাবাহিকতা। যদি ভালো অবশ্যই শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।